এই সমস্ত কিছু গল্পের সাথে থাকলেই জানতে পারবেন। রাফি এখনো আসছে না। আধা ঘন্টা পর সে আমায় ফোন দিল। কিরে রাফি, কোথায় তুমি? আরে রাস্তায় জ্যাম লেগে গিয়েছিল, তাই একটু লেট হয়ে গেছে। তুমি চলে এসো সিএনজি স্টেশনে। আচ্ছা। তারপর বাসায় তালা লাগিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে সোজা সিএনজি স্টেশনে চলে গেলাম। সেখানে রাফি অপেক্ষা করছে আমার জন্য। সেখানে গিয়ে রাফির সাথে একত্রে হয়ে ঘুরতে চলে গেলাম। শহরের অনেক কয়টা জায়গা ঘুরেছি একদিনেই। সব কিছু দেখে আইডিয়া হয়ে গেল যে শহরটা খুব অহংকারী। এই শহরে বাঁচতে হলে টাকা প্লাস পাওয়ার চাই। তবে আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। আমি আমার মতোই সময় পার করে দিব কোনোভাবে। অনেকটা সময় ঘোরাঘুরি করলাম রাফির সাথে। তারপর রাতে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। শরীরটা পুরো ক্লান্ত হয়ে আছে। একদিকে ঘোরাঘুরি, অন্যদিকে মায়া আর পুলিশের মাইর, সব কিছু যেন একসাথে এফেক্ট করেছে। রাতের বেলায় ভয়ানক একটা জ্বর চলে আসলো। সারা শরীর ছেড়ে দিয়েছে আমার। কি করব বুঝে উঠতে পারছি না। আশেপাশে কেউ নেই যে ডাক দিয়ে বলবো আমায় একটু ওষুধ এনে দিতে। সেইভাবেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি এখনো সারা শরীরে জ্বর, তবে রাতের তুলনায় একটু কম। এদিকে কলেজের সময় হয়ে এসেছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে কিছু খেয়ে দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। ইচ্ছে করছিল আজ কলেজে না যেতে, কিন্তু আমি তো যাবই, কারণ এমন জ্বর টরকে পাতা দিলে আমার আর মানুষ হওয়া হবে না। আর সংগ্রাম করতে যেহেতু নেমেই পড়েছি, সেখানে এমন টুকিটাকি বাধা আসবেই। সেসব গায়ে মাখলে কোনোদিন আর সাফল্য হাসিল করতে হবে না আমার। কলেজে পৌঁছে গিয়েছি। কলেজের গেট দিয়ে ঢুকবো, তখনই দেখি মায়া কলেজের গেটে দাঁড়িয়ে আছে। আমি তার দিকে না তাকিয়ে সোজা ভিতরে ঢুকে যেতে ধরলাম, কিন্তু সেটা তার সহ্য হলো না। সে আমায় ল্যাং মেরে মাটিতে ফেলে দিল। তাও কিছু বললাম না। মাটি থেকে উঠে সোজা হাঁটা ধরলাম। মায়া তখনই পিছন থেকে ডাক দিল, এই ছোট লোক, তোকে আমি ল্যাং মেরে ফেলে দিলাম, কিন্তু তুই কিছু বললি না যে? আমি আর কি বলবো? আপনার ইচ্ছে হয়েছে তাই আপনি আমায় ল্যাং মেরেছেন। এতে কিছু বলতে গেলেও তো আপনি আমায় শাস্তি দিবেন। যাক, তাহলে কিছুটা হলেও বুঝে গেছিস যে মায়া কি জিনিস। বাহ, ভালোই। চুপচাপ দাঁড়িয়ে আছি, কথার কোনো উত্তরই দিলাম না। আচ্ছা শোন, তোকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। তোকে দেখতে লাগে ছোট লোকের মতো, কিন্তু তুই এই কলেজে চান্স পেলি কি করে রে? আল্লাহ মেধা দিয়েছে, সেটা একটু খাটিয়েছি, তাই চান্স পেয়ে গেছি। বাহ, কথা তো অনেক বড় বড় বলিস, কিন্তু শোন, কখনো আমার সাথে টক্কর দিতে আসিস না, তাহলে কিন্তু কুকুরের মতো মরবি। না, দিব না। এবার আমি যাই। হ্যাঁ যা। আমি সেখান থেকে চলে এলাম। অন্যদিকে মায়া এখনো সেখানে দাঁড়িয়ে আছে। একটু পর মায়ার ফ্রেন্ডরা কলেজে আসে। কিরে মায়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? আরে ছোট লোক, যেটা কলেজে অ্যাডমিশন নিয়েছে। বাহ, ভালোই তো, সকাল সকাল মুরগি পেয়ে গেছিস। তবে ছেলেটাকে আমার কেন জানি হাবলা মনে হয়। আর তাছাড়া কেমন চুপচাপ থাকে। দেখলি গতকাল তোর সম্পর্কে না জানে কেমন মুখের উপরে কথা বললো। যেখানে কেউ তোর সাথে কথা বলার সাহসই করতে পারে না, সেখানে হাবলাটা কেমন মুখের উপরে কথা বললো। সাথিয়া শুন, সে আমায় চিনতো না, তাই সে বলেছে। তবে এখন সে আমায় ভালো করে চিনে গেছে। আশা করি আর কখনো সামনে এসে কথা বলার মতন সাহস করবে না। তবে ব্যাটাকে আরো কয়েকটা সবক দিব। মনের খায়েশটা এখনো মেটেনি তাকে মেরে। তাকে ভালো করে শিক্ষা দিতে না পারলেও আমার মন ভরবে না। ওকে, ঠিক আছে, যা করার করিস। এবার চল, ক্লাসে যাব। হ্যাঁ চল। মায়া আর তার ফ্রেন্ডরা মিলে ক্লাসে চলে গেল। এদিকে আকাশ ক্লাসরুমে চুপচাপ বসে আছে। রাফি এখনো ক্লাসে আসেনি। ক্লাস বসে আছি, কিন্তু ভিতরে কি পরিমাণ খারাপ যে লাগছে তা বলে বোঝাতে পারবো না। তার উপরে একটু আগে অহংকারী মেয়েটা আমায় মাটিতে ফেলে দিয়েছে। শরীরটা পুরো লুজ হয়ে আছে। কোনো রকমে ঝিম ধরে ক্লাসে বসে আছি। একটু পর রাফি ক্লাসে এলো। সে আসতে না আসতেই স্যার ক্লাসে চলে এসেছে। রাফির সাথে কথা বলার সুযোগ পেলাম না। স্যার এসেই ক্লাস শুরু করে দিল। বসে বসে ক্লাস করছি। দেখতে দেখতে শেষ ঘন্টা চলে আসলো। শেষ ঘন্টা যেই স্যার করাবেন তিনি এখনো আসেনি, তাই বসে বসে রাফির সাথে কথা বলছি। অন্যদিকে মায়া আর তার সাথে কয়েকজন ক্লাস না করে ব্যাগ বের হয়ে গেল। আচ্ছা রাফি, ওরা যে ক্লাস না করে চলে যাচ্ছে, স্যার ওদের কিছু বলবে না? আরে ওই ডাকাত মেয়েকে কি বলবে, যেমন খুশি তেমন ভাবেই চলে। ওই মেয়ে বাপের হ্যাডাম আছে বলে কথা। ও, রাফির সাথে কথা বলছিলাম, তখনই স্যার চলে আসলো। তারপর ক্লাস একদম শেষ করে বের হলাম। বের হতেই দেখি মায়া আর তার ফ্রেন্ডরা মিলে কলেজের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। আমি তাদেরকে দেখে সাইড হয়ে গেলাম। রাফিও আমার সাথে সাথে চলে আসলো,
কিন্তু সাইড হয়েও লাভ হলো না। মায়া আমায় পেছন থেকে ডাক দিল। এই ছোট লোক, এদিকে আয়। আমি আর রাফি মায়ার কাছে গেলাম। এই বেটা রাফি, তোকে কে আসতে বলেছে? হ্যাঁ, আমি দেখেছি এই ছোট লোককে, কিন্তু তুই কেন আসলি? যা ভাগ এখান থেকে। রাফি মায়ার ভয়ে সেখান থেকে চলে গেল, আর আমি একা দাঁড়িয়ে আছি মায়ার সামনে। আল্লাহ না জানে কি করে এখন আমার সাথে। এই ছেলে, চল আমার সাথে। কোথায় যাব? আমরা শপিং এ যাব, আর তুই আমাদের জিনিসপত্র ক্যারি করবি। প্লিজ, আমি পারবো না, আমার শরীর অনেক খারাপ। এই বেটা, আবার আমার মুখের উপরে কথা বলিস? বলে আকাশের কান টানতে টানতে মায়ের গাড়ির সামনে নিয়ে যায়। চল সোজা আমাদের সাথে। মেয়েটা আমায় জোর করে গাড়িতে তুলে তাদের সাথে নিয়ে এলো। গাড়ি শপিং মলের সামনে এনে দাঁড় করিয়েছে। শোন, তুই এখানেই থাক, আমাদের শপিং শেষ হলে সব কিছু এনে গাড়িতে উঠাবি। কিছুই বললাম না মেয়েটাকে। তারা তাদের মতন বলে শপিং মলের ভিতরে ঢুকে গেল, আর আমি গাড়ি থেকে একটু দূরে দাঁড়িয়ে